শিক্ষা সহজের আজকের পর্বে আমরা দশম শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার একদম প্রথম স্তবকের ওপর থেকে দুটি রচনাধর্মী প্রশ্নের উত্তর আলোচনা করব। এই দুটি রচনাধর্মী প্রশ্নের উত্তর যদি তোমরা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারো, তাহলে এই প্রথম স্তবকের ওপর থেকে যদি কোনো 3 নম্বরের প্রশ্নও আসে, তার উত্তর লেখাও কিন্তু তোমাদের কাছে সহজ হবে। আজকে প্রথম প্রশ্ন, যে আফ্রিকা মহাদেশ কিভাবে জন্ম লাভ করেছিল, বা আফ্রিকা মহাদেশ কিভাবে একটি স্বতন্ত্র ভূমিখণ্ডের অস্তিত্ব লাভ করেছিল, তা কবিতা অবলম্বনে লেখো। 5 রয়েছে এর মান। তাহলে আমরা উত্তরটা শুরু করি, কিভাবে বলবো। দার্শনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় ভৌগোলিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যাকে এক কাব্যিক সুষমায় উপস্থাপন করেছেন। টেকটনিক প্লেটগুলির নড়াচড়ার ফলে পৃথিবীর স্থলভূমি বিচ্ছিন্ন হয়ে এক একটি মহাদেশের সৃষ্টি, আর ঠিক সে কারণেই এশিয়া মহাদেশের মূল ভূমিখণ্ড থেকে আফ্রিকা মহাদেশের ভূমিখণ্ডটি বিচ্ছিন্ন হয়েই কিন্তু স্বতন্ত্র অস্তিত্ব লাভ করেছিল। আর এই প্রসঙ্গে যে প্লেট তত্ত্ব, তাকে কবি কবিতায় সৃষ্টির আদি লগ্নে এক প্রলয়ের মোড়কে উপস্থাপন করেছেন। আর তার ব্যাখ্যা দিতে গিয়েই কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাতে বলছেন যে স্রষ্টা অর্থাৎ কিনা ঈশ্বর, তিনি তার সৃষ্টিকে মনোমতো রূপ দিতে না পারার কারণে একদিকে যেমন অসন্তুষ্ট, অন্যদিকে আবার তিনি অধৈর্যে ঘন ঘন মাথা নেড়ে চলেছেন। ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস এশিয়া মহাদেশের ভূমিখণ্ড থেকে আফ্রিকার ভূমিখণ্ডকে বিচ্ছিন্ন করে এক স্বতন্ত্র মহাদেশের অস্তিত্ব প্রদান করল। শুধু তাই নয়, স্বতন্ত্র অস্তিত্ব প্রদান শুধু নয়, বনস্পতির নিশ্ছিদ্র পাহারায় তাকে ঘিরে ফেলল। ফলে সূর্যালোকের প্রবেশ নিষিদ্ধ হল আফ্রিকার ভূপৃষ্ঠে, সৃষ্টি হল কৃপণ আলোর অন্তঃপুর। এভাবেই আফ্রিকা ভূমিখণ্ড জন্মলাভ করেছিল বা এক স্বতন্ত্র অস্তিত্ব লাভ করেছিল। তাহলে তোমরা আবারও যদি এই অংশটা ঘুরে শোনো, দেখবে এখানে 7টা কি 8টা লাইন রয়েছে, যার মধ্যে আমরা এই আফ্রিকা মহাদেশের সৃষ্টির বর্ণনাটা উপস্থাপন করেছি। এরপর চলো আজকে দ্বিতীয় প্রশ্ন। তোমাদের টেক্সটের এই প্রথম স্তবকের যে দ্বিতীয় পোর্শনটা সেকেন্ড পেজে রয়েছে, তার প্রথম লাইন, সেখানে নিভৃত অবকাশে তুমি, এই লাইন ধরে প্রশ্ন। সেখানে নিভৃত অবকাশে তুমি, তুমি কে বা তুমি বলতে কাকে বোঝানো হয়েছে, সেখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে, আর তৃতীয় প্রশ্ন মানে তৃতীয় পার্ট প্রশ্নের, যে নিভৃত অবকাশে কি ঘটেছিল। তাহলে আমরা একদম প্রথম অংশটাই বলবো। আফ্রিকা কবিতায়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় এখানে কবি তুমি বলতে মূলত প্রাচীর ধরিত্রীর বুক থেকে বিচ্ছিন্ন হওয়া বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে যে ভূমিখণ্ড আফ্রিকার অস্তিত্ব, তাকেই বুঝিয়েছেন। এখানে কবি আফ্রিকার প্রাকৃতিক ও মানব সম্পদ সহযোগেই তাকে তুমি বলে অভিহিত বা সম্বোধন করেছেন। এরপর দ্বিতীয় পাঠ, সেখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে। সেখানে বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বনস্পতির নিশ্ছিদ্র পাহারায় আফ্রিকার ভূমিখণ্ডে সৃষ্টি হওয়া কৃপণ আলোর অন্তঃপুরকেই বুঝিয়েছেন। ব্যাস, এরপরে যাচ্ছি আমরা প্রশ্নের তৃতীয় অংশের উত্তরে। নিভৃত অবকাশে কি ঘটেছিল। এই অংশে আমরা বলবো যে সভ্য সমাজের জ্ঞানালোক থেকে বঞ্চিত আফ্রিকা সেই নিভৃত অবকাশে বসে সমস্ত রকমের দুর্গমতাকে সংগ্রহ করতে আরম্ভ করেছিল। এটা গেল প্রথম বিষয়। এরপর প্রকৃতির সঙ্গে একাত্মতার মধ্য দিয়ে প্রকৃতির যত দুর্বোধ্যতা রয়েছে, রহস্যময় সংকেত রয়েছে, তাকে অনুভব করার চেষ্টা করছিল। ফলে আফ্রিকার চেতনাতীত মনে
প্রকৃতির যে দৃষ্টি অতীত জাদু তা এক এক করে মন্ত্র জাগিয়ে তুলছিল। আর এই অনুভূতির ওপর ভর করেই আফ্রিকা ভূমিখণ্ড তার বিরূপের ছদ্মবেশ ধারণ করে প্রকৃতির যত রকম ভয়ঙ্করতা ছিল তাকে বিদ্রূপ করতে সক্ষম হয়েছিল। এছাড়াও আমরা দেখব যে তাণ্ডবের দুন্দুবিনী নাদ করতে করতে আফ্রিকা তার ভয়ঙ্করতাকে ক্রমশ প্রখরও করে তুলেছিল, যার কাছে হার মেনেছিল সমস্ত রকম ভীতি শঙ্কা। এভাবেই আফ্রিকার নিভৃত অবকাশে তার দুরূহতা, দুর্গমতা, রহস্যময়তার রূপটিকে সমৃদ্ধ করে তুলেছিল। তাহলে এভাবেই আমরা দ্বিতীয় অংশটার মানে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। এখানে তোমরা আবারও যদি এই অংশটা দেখো, দেখবে যে সাতটি লাইন, টোটাল 7টি লাইন, আর তৃতীয় পার্টে আমরা 5টা লাইনের মধ্যে কিন্তু উত্তরটা উপস্থাপন করেছি। এভাবে যদি এই টেক্সট পোর্শনের যে লাইনগুলি রয়েছে, কবিতার যে লাইনগুলি, সেগুলিকেই যদি তোমরা উত্তরে গদ্য আকারে উপস্থাপন করতে পারো এর অর্থটা বুঝে নিয়ে, তাহলে কিন্তু এখানে নাম্বার পাওয়া তোমাদের খুব সহজ হবে। ভালো নাম্বার পাবে এই আফ্রিকা টেক্সট পোর্শনের ওপর থেকে।